শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে সপ্তম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি এই যে 10টি প্রশ্ন এখানে রয়েছে, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব পরবর্তী যে গ বিভাগ রয়েছে, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, এখানে এই প্রশ্নগুলো নিয়ে। এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নের সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, এখানে যে 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 5 মার্ক পাবে এবং 3টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট 15 নম্বর পাবে। যদিও এখানে 3টি প্রশ্ন রয়েছে, কিন্তু যখন তোমরা মূল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা দেবে সেখানে কিন্তু 3টি প্রশ্ন থাকবে না, সেখানে থাকবে মোট 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্ন তুমি বেছে নেওয়ার সুযোগ পাবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নোত্তর। আমাদের প্রশ্ন ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো। তো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিভাবে আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারি সেই ধাপগুলো, সেই স্টেপগুলো মূলত আমরা এখানে ব্যাখ্যা করব। দেখো, আমি এখানে লিখেছি যে নিচে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করা হলো। প্রথম যে ধাপ সেটি হচ্ছে আইডিয়া বা উদ্ভাবন শনাক্তকরণ। প্রথম ধাপে কোনো নতুন ধারণা বা উদ্ভাবন শনাক্ত করতে হবে যা বাণিজ্যিক সম্ভাবনাময়। এটি একটি পণ্য, প্রক্রিয়া, প্রযুক্তি, প্রক্রিয়া বা সেবা হতে পারে যা বাজারে চাহিদা তৈরি করতে সক্ষম। এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বলা হয়েছে পেটেন্ট, ট্রেডমার্ক বা কপিরাইট নিবন্ধন। দেখো, উদ্ভাবন বা আইডিয়াকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়। পেটেন্ট, ট্রেডমার্ক বা কপিরাইট নিবন্ধন করা হয় যাতে কেউ, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কপি বা ব্যবহার করতে না পারে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, যে ট্রেডমার্ক বা কপিরাইট নিবন্ধন আমাদেরকে করতে হবে। এরপর দেখো, 3 নম্বরে আমি উল্লেখ করেছি বাজার গবেষণা ও বিশ্লেষণ। সেখানে আমি লিখেছি বাণিজ্যিক ব্যবহার করার আগে বাজারের চাহিদা, প্রতিযোগিতা, সম্ভাব্য গ্রাহক এবং মূল্যের বিশ্লেষণ করতে হবে। এর ফলে উদ্ভাবনের বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়ন করা যায়। এরপর 4-এ বলা হয়েছে বাণিজ্যিক উৎপাদনের পরিকল্পনা। দেখো, উদ্ভাবনের ভিত্তিতে উৎপাদন কার্যক্রম শুরু করার জন্য একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করা হয়। এর মধ্যে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তি, প্রয়োজনীয় উপকরণ, কর্মী এবং লজিস্টিক্সের বিশদ বিবরণ থাকে। আমরা 4 নম্বরে লিখলাম। 5-এ বলা হয়েছে বাণিজ্যিকীকরণ ও বিপণন পরিকল্পনা। এখানে আমি লিখেছি যে উদ্ভাবনটি বাজারে নিয়ে আসার জন্য একটি বিপণন পরিকল্পনা তৈরি করতে হবে। এর মাধ্যমে পণ্য বা সেবা বাজারজাত করার কৌশল নির্ধারণ করা হয়, যেমন বিজ্ঞাপন, বিক্রয় প্রচার, গ্রাহক সহায়তা ইত্যাদি। এবার দেখো, সবশেষে আমি লিখেছি বাজারে প্রবেশ ও প্রসার। উদ্ভাবন বা পণ্যটি বাজারে প্রবেশ করানো হয় এবং ক্রেতাদের কাছে পৌঁছানো হয়। এখানে গ্রাহকের প্রতিক্রিয়া জানা গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে প্রথম যে প্রশ্ন উত্তরটি সেটি আমি লিখলাম। আমি আশা করছি তোমরা এইভাবে খুব সহজেই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটি ছিল যে প্রবাহ চিত্র বলতে কি বোঝো? প্রবাহ চিত্রে ব্যবহৃত যে কোনো 8টি প্রতীকের অর্থ লিখো। তো শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটি, এই প্রশ্নের সমাধান তোমরা তোমাদের মূল বইতে পাবে। আমি যদি হই রোবট, সেই অধ্যায়ে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটি পাবে। যেমন আমরা যদি সেশন 4-এ চলে যাই, চলো প্রবাহ চিত্র বানাই, এখানে তোমরা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্রের ডেফিনেশন পাবে। এখান থেকে তোমরা সংজ্ঞাটি সংগ্রহ করবে এবং একই সাথে আমরা প্রবাহ চিত্রের যে বিভিন্ন প্রতীক সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, ছক আকারে খুবই চমৎকারভাবে এখানে উল্লেখ রয়েছে। তোমাদেরকে বলা হয়েছিল যে কোনো 8টি প্রতীক সেটি অর্থসহ লিখে দিতে। তো এখানে সেই 8টি প্রতীক রয়েছে। এই প্রতীকগুলো তোমরা আঁকবে, খাতায় এঁকে তোমরা সেগুলোর অর্থ এবং কাজের বিস্তারিত এখান থেকে লিখে দিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এই যে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, এর উত্তরটি আমরা মূল বইতেই পেয়ে গেছি। আমরা 3 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো সংক্ষেপে লিখো। তো আমরা লিখতে পারি ঠিক এভাবে যে ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপগুলো এবং বিবেচ্য বিষয়াবলী সংক্ষেপে নিচে উল্লেখ করা হলো। তো প্রথমে আমরা উল্লেখ করব ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপগুলো।
তো প্রথম ধাপে আমরা ওয়েবসাইট বা অ্যাপ নির্বাচন করব, যেখানে প্রথমে ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপ নির্বাচন করতে হবে, যেমন অ্যামাজন, দারাজ ইত্যাদি, যেখানে সেবা বা পণ্য পাওয়া যায়। এরপরে কি করতে হবে, দেখো দ্বিতীয় ধাপে পণ্যের অনুসন্ধান ও নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় পণ্য বা সেবা অনুসন্ধান করা এবং পছন্দ মতো পণ্যটি নির্বাচন করা। এরপরে যে ধাপটি সেটি হচ্ছে 3 নম্বর ধাপ, অর্ডার প্রদান করা। তো পণ্য বা সেবার জন্য অর্ডার করা হয়, এতে প্রয়োজনীয় তথ্য যেমন ঠিকানা, ফোন নম্বর প্রদান করা হয়। 4 লেখা রয়েছে পেমেন্ট। পেমেন্ট মোড নির্বাচন করতে হয়, যা হতে পারে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড বা ক্যাশ অন ডেলিভারি। পরবর্তী ধাপ হচ্ছে ডেলিভারি। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বা সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং সবশেষ ফিডব্যাক প্রদান। দেখো পণ্য বা সেবা পাওয়ার পরে ফিডব্যাক প্রদান করা হয়, যা ভবিষ্যৎ ক্রয়ের ক্ষেত্রে সহায়ক। তো আমরা এখানে 6টি ধাপ দেখলাম, যেই 6টি ধাপের মাধ্যমে মূলত আমরা ই কমার্সের মাধ্যমে বিভিন্ন সেবা পেয়ে থাকি। এবার এখানে যে বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে, সেই বিবেচ্য বিষয়গুলি আমরা এখান থেকে দেখব। দেখো প্রথম যে বিষয় সেটি হচ্ছে বিশ্বস্ততা ও নিরাপত্তা। এখানে আমি লিখেছি বিশ্বস্ত এবং নিরাপদ ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা উচিত, যাতে পেমেন্ট এবং তথ্যের গোপনীয়তা বজায় থাকে। 2 নম্বরে লিখেছি পণ্যের গুণগত মান। দেখো পণ্য বা সেবা কেনার আগে এর বিবরণ, গ্রাহকের রিভিউ এবং রেটিং যাচাই করা জরুরি। 3 নম্বরে রয়েছে ডেলিভারির সময়। দেখো আমি লিখেছি যে ডেলিভারির সময় সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ডেলিভারির সুবিধা আছে কিনা তা বিবেচনা করতে হবে। 4 বলা হয়েছে পেমেন্ট পদ্ধতি, যেখানে আমি লিখেছি পেমেন্ট পদ্ধতি নিরাপদ ও গ্রাহক সুবিধাজনক হওয়া জরুরি, যাতে কোনো প্রতারণার ঝুঁকি না থাকে। এরপর 5 বলা হয়েছে রিটার্ন ও রিফান্ড নীতিমালা। তো এখানে আমি লিখেছি রিটার্ন বা রিফান্ড নীতিমালা পরিষ্কারভাবে বোঝা উচিত, যাতে পণ্য নিয়ে কোনো সমস্যা হলে সহজে সমাধান করা যায়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে 3 নম্বর প্রশ্নের সমাধানটি আমি কিভাবে লিখলাম। ঠিক এভাবেই মূলত আমরা এখানে যে 3টি প্রশ্ন রয়েছে, রচনামূলক প্রশ্ন, এগুলোর সমাধান লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে ঘ বিভাগ রয়েছে, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।